আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসে খালেদার মৃত্যুতে হাসিনার শোক রাজনীতিতে শিষ্টাচারের অন্যতম নিদর্শন। আসলে আজকে বাংলাদেশ বিশেষ করে একটি জায়গায় আটকে গেছে। সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আটকে গেছে। সব খবর যেন সেখানেই কেন্দ্রীভূত হয়ে গেছে। কারণ একটি ইতিহাসের একটা পতন হয়েছে। আমি আগের ভিডিওতেও বলেছি, খালেদা জিয়াকে আমি যদি ব্যক্তিগতভাবে দেখি, যে আমি প্রথম দেখেছি, বিশেষ করে তিনি প্রধানমন্ত্রী হলেন, আমরা তখন স্কুলে 91 সালে স্কুলে পড়ি। তখন আসলে আমরা রাজনীতিও কিছু বুঝি না, কিন্তু জানলাম, দেখলাম যে একজন প্রধানমন্ত্রী। আগে এরশাদ আমলটা বুঝি যে বাংলাদেশের সরকার মানে এরশাদ, প্রেসিডেন্ট মানে এরশাদ। এরশাদ বলতে, সরকার বলতে আমরা সেই সময় বুঝতাম এরশাদ। জিয়াউর রহমানের আমলের কথা আমার কোনোভাবেই স্মরণ নেই। তার মৃত্যুর কথাও, মৃত্যুর খবরও আমার মেমোরিতে নাই। তখন হয়তো সবে জন্ম নিয়েছি, 2-1 বছর বয়স। যাই হোক, খালেদা জিয়ার আমলটায় তখনও রাজনীতি বুঝি না। 91-এর প্রথম মেয়াদের প্রধানমন্ত্রী যখন, তখনও রাজনীতি কি জিনিস, কি সরকার, কি দল আসলে বুঝি না। তারপরে আস্তে আস্তে একটু বুঝতে ধরলাম, দেখলাম যে একজন প্রধানমন্ত্রী খালেদা জিয়া। সেই মেয়াদ গেল, এরপরে আওয়ামী লীগ ক্ষমতায় এলো। আওয়ামী লীগ ক্ষমতায় দায়িত্ব পালন করে অত্যন্ত সুন্দরভাবে 5 বছর দায়িত্ব পালন করে তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা দিল আওয়ামী লীগ। আবার বিএনপি ক্ষমতা এলো। এই দেখলাম 2001-06 স্মৃতিটাই আসলে রাজনীতি কি জিনিস বা রাজনীতির নোংরামিও কি জিনিস, সেটা 2001-06 আমলটাকে বুঝি। 91-96 আমলে খালেদা জিয়ার শাসন আমলটা খুব সম্ভবত ভালোই ছিল। অবশ্যই তিনি বাংলাদেশের 55 বছরের শাসন আমলের 10 বছর তিনি শাসন করেছেন, দেশ চালিয়েছেন। এই জন্য তিনি ইতিহাসের অংশ হয়ে থাকবেন। খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রীয়ভাবে 3 দিনের শোক ঘোষণা করা হয়েছে ইতিমধ্যে। আগামীকাল বুধবার সারা দেশে সাধারণ ছুটি ঘোষণা, আপনারা সংবাদ মাধ্যমের কল্যাণে জেনেছেন। আজকে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন এই যে ডক্টর ইউনূস, দিয়ে এই কর্মসূচিগুলো ঘোষণা করে। এবং সকালে উপদেষ্টা পরিষদের একটা বিশেষ বৈঠকও অনুষ্ঠিত হয়েছে। এই জন্য বৈঠকের শেষে আইন উপদেষ্টা বৈঠকের সিদ্ধান্তগুলো জানান, এবং প্রধান উপদেষ্টা তার ভাষণেও বলেছেন যে বুধবার বাদ জোহর, আগামীকাল বুধবার বাদ জোহর মানিক মিয়া এভিনিউতে বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে এবং তার দাফন হবে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরের পাশেই। আজকে খালেদা জিয়ার মৃত্যুতে সবচেয়ে বেশি যেটি আমার কাছে ভালো লেগেছে, উগ্রবাদের চর্চা আছে, বিএনপিতে আছে, আওয়ামী লীগে আছে, কিন্তু উগ্রবাদের চর্চার বাইরে শেখ হাসিনা খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক এবং সমবেদনা জানিয়েছেন। আজকে আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজে পোস্ট দিয়ে জানিয়েছেন, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি। এটি আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার শোক বার্তা। বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে ও গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে তার অবদান অপরিসীম। তার মৃত্যুতে বাংলাদেশের বর্তমান রাজনীতিতে এবং বিএনপি নেতৃত্বের এক অপূরণীয় ক্ষতি হলো। আমি বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করছি। আমি তার ছেলে তারেক রহমান ও পরিবারের অন্যান্য শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই। আশা করছি মহান আল্লাহ তার পরিবারের সদস্যদের এবং বিএনপি পরিবারের সবাইকে এই শোক কাটিয়ে উঠতে সহায়তা করবেন। শেখ হাসিনার বার্তা। একই সাথে শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয়, যাকে আওয়ামী লীগের আগামীর কাণ্ডারি মনে করা হয়, তিনিও আজকে খালেদা জিয়ার মৃত্যুতে একটি অত্যন্ত ইতিবাচক বার্তা দিয়েছেন।
তিনি লিখেছেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের গভীর সমবেদনা জানাচ্ছি। দেশের এই সংকটময় মুহূর্তে যখন সাধারণ মানুষ নিরাপত্তার অভাবে ভুগছেন এবং দেশকে অস্থিতিশীল ও বিরাজনীতিকরণের অপচেষ্টা চলছে, তখন তার এই চলে যাওয়া বাংলাদেশের উত্তরণের পথে এক গভীর প্রভাব ফেলবে। অতীতের নানা বিরাজনীতিকরণ প্রক্রিয়ার শিকার হওয়া সত্ত্বেও নিজের দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি অসংখ্য সাফল্য অর্জন করেছেন এবং দেশের জন্য বিভিন্ন গুরুত্বপূর্ণ নীতি নির্ধারণ করেছেন। জাতি গঠনে তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। তবে তার মৃত্যু বর্তমানের বাংলাদেশকে স্থিতিশীল করার প্রচেষ্টায় একটি বড় ধাক্কা। তার অসংখ্য সমর্থক ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি রইল আন্তরিক সমবেদনা। সত্যিকার অর্থে বাংলাদেশ এই মুহূর্তে এক রাজনীতির এক চরম যুগ সন্ধিক্ষণে। এই যুগ সন্ধিক্ষণে তখন বেগম খালেদা জিয়ার মৃত্যুটা আসলেই বেদনার। তবে আমি আগের ভিডিওতেও বলেছি যে খালেদা জিয়ার যে অনুপস্থিতিতে, এই অনুপস্থিতিটা হয়তো প্রাকৃতিকভাবে আল্লাহ বেশ আগে থেকেই এটাকে তৈরি করে ফেলেছেন। তার পুত্র তারেক রহমান অনেক দিন ধরেই বিএনপির দায়িত্ব পালন করছেন। কার্যত বলা যায় বিএনপি পরিচালনা করছেনই, বলা যায় গত 1 দশক যাবৎ অ্যাক্টিভ তারেক রহমানই পরিচালনা করছেন। সেই জায়গা থেকে খুব একটা সমস্যা হবার কথা নয়, তারপরেও সমস্যা। ওই যে আমি আগের ভিডিওতে বলেছি যে 2 নেত্রীর 1 নেত্রী মাইনাস হয়ে গেল, এবং এই মাইনাসে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা এবং সজীব ওয়াজেদ জয় যে শিষ্টাচার দেখালেন, এটিও খুব নজিরবিহীন এবং অত্যন্ত ইতিবাচক। শেখ হাসিনা এর আগেও খালেদা জিয়ার পুত্র আরাফাত রহমান কোকো যখন 2015 সালে মৃত্যুবরণ করেছিলেন, তখনও কিন্তু শেখ হাসিনা খালেদা জিয়াকে সমবেদনা জানাতে গিয়েছিলেন। জানাতে পারেননি, খালেদা জিয়ার সাথে সরাসরি দেখা হয়নি। বিএনপির পক্ষ থেকে, খালেদা জিয়ার পক্ষ থেকে সেটি অ্যাকসেপ্ট করা হয়নি। কিন্তু শেখ হাসিনা নজির স্থাপন করেছেন এর আগেও। আমরা এগুলোকে ইতিবাচক দেখতে চাই, আমরা বাংলাদেশের রাজনীতিকে ইতিবাচক দেখতে চাই। যারা উগ্রপন্থী আওয়ামী লীগেও আছেন, উগ্রপন্থী বিএনপিতেও আছেন। দিন শেষে বাংলাদেশের রাজনীতি আবর্তিত হবে আসলে আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে। উগ্রপন্থীদের যেন বিএনপিতেও স্থান না হয়, আওয়ামী লীগেও যেন স্থান না হয়। যারা নীতি নির্ধারক তাদের এগুলো খেয়াল করা উচিত। হ্যাঁ, অনেক সমালোচনা আছে, শেখ হাসিনা থেকে গ্রেনেড হামলা করে মেরে ফেলতে চেয়েছে, এটা করেছে সেটা করেছে, বিভিন্ন কিছু। খালেদা জিয়া এমন মন্তব্য করেছেন যে শেখ হাসিনা ভ্যানিটি ব্যাগে করে নিয়ে গিয়ে গ্রেনেড হামলা নিজেরা করেছেন। এই যে গত 17 অক্টোবর এই যে ক্যাঙ্গারু কোর্ট থেকে যখন শেখ হাসিনার বিরুদ্ধে রায় হলো, তখন সেই রায়ে খালেদা জিয়া সন্তোষ প্রকাশ করেছিলেন। যাই হোক, অনেক কিছু আছে, কিন্তু তারপরে শিষ্টাচারের উপরে, উদারতার উপরে রাজনীতি হতে পারে না। আমরা চাই বাংলাদেশে একটা শিষ্টাচারের রাজনীতির চর্চা হোক। আমি বারবারই বলছি, উগ্রপন্থীদের থেকে বাংলাদেশের রাজনীতি মুক্ত হোক। আমরা এটাই প্রত্যাশা করি। আমরা এই সজীব ওয়াজেদ জয় কিংবা শেখ হাসিনার এই যে সমবেদনা জানানোটাকে ইতিবাচক হিসেবে দেখতে চাই, এবং বিএনপিও এই সমবেদনা জানানোটাকে আমরা আশা করব এই শোক কাটিয়ে কদিন পরে বিএনপি নিশ্চয়ই শেখ হাসিনাকে কিংবা সজীব ওয়াজেদ জয়কে ধন্যবাদ দেবেন যে আমাদের শোকে আপনারা পাশে ছিলেন। এটিও আমার বিশ্বাস পরিবর্তিত রাজনীতিতে এটি ঘটবে। যদি না ঘটে, এটি রাজনীতির জন্য দুর্ভাগ্য হবে, এবং সেই দুর্ভাগ্যের ফল যারা ইতিবাচক রাজনীতি চাইবেন না, বিএনপি যদি না চায়, সেই ফল বিএনপিকেও ভোগ করতে হবে। এখন দেখার বিষয়, আমরা খালেদা জিয়ার আজকের এই শোক রাষ্ট্রীয়ভাবে শোক পালন করার ঘোষণা দেওয়া হয়েছে। আমরা শোক জানাই, আমরা আবারও সমবেদনা জানাই। এই মুহূর্তে এ পর্যন্তই। ব্যানার এবং হেডলাইন দেখে হয়তো অনেকে চিন্তা করছেন যে এটা কি বললাম, যে ভোট কেন্দ্রে কেউ যাবে না, শেখ হাসিনা। জি, এটা আমার কথা নয়, এটা আমাদের জননেত্রী শেখ হাসিনার কথা। তিনিই বলেছেন যে যেহেতু আওয়ামী লীগ এই নির্বাচনে অংশগ্রহণ করতে পারছে না, যদিও আওয়ামী লীগ এই নির্বাচন বয়কট করেনি,
আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দিচ্ছে না। আর সেই জন্যই নেত্রী গত দুদিন ধরে যেসব বক্তব্য দিচ্ছেন বিভিন্ন গ্রুপে, সেখানে উনি সরাসরি বলে দিয়েছেন যে বাংলাদেশ আওয়ামী লীগের কোনো নেতা কর্মী সমর্থক বা যারা আওয়ামী লীগকে চায় তারা কেউ ভোট কেন্দ্রে যাবে না। তার মানে আমরা কেউ ভোট কেন্দ্রে যাব না কোনো ভোট দিতে, সেটা হোক হানা ভোট, সেটা হোক কোনো ভোট, আমরা যাব না। এবং সাথে সাথে এটাও বলেছেন আওয়ামী লীগ সমর্থিত কোনো প্রার্থী কেউ যদি মনে করে যে উনি আওয়ামী লীগ করে উনি এখানে স্বতন্ত্র প্রার্থী হবে, সেটাও করতে নিষেধ করেছেন। তার মানে আওয়ামী লীগের কোনো লোক প্রার্থীও হবে না। যেহেতু আওয়ামী লীগকে নিষিদ্ধ করে রেখেছে, সেখানে আওয়ামী লীগের প্রার্থী যারা, যে আমরা আওয়ামী লীগ করেছি, একটু ভদ্র ছিলাম, আমরা কিছু করি নাই, আমরা আওয়ামী লীগও করি নাই, আমরা কিছুই করি নাই, কিন্তু আওয়ামী লীগের সমর্থন করি, আমরা দাঁড়াইয়া আওয়ামী লীগের ভোটগুলা নিয়ে আমরা জিতবো না, সেটাও নিষেধ করা হয়েছে। তার মানে হচ্ছে যে আমরা কেউ এই নির্বাচনে থাকবো না, যেহেতু আওয়ামী লীগকে নির্বাচন করতে দেওয়া হচ্ছে না। এখন অনেকে হয়তো মনে করতে পারেন যে না ভাই, আওয়ামী লীগের নির্বাচন, আওয়ামী লীগ নির্বাচন করবে, আওয়ামী লীগ বিদেশিরা এসে আওয়ামী লীগের নির্বাচন করা যায় না, এটা আপনাদের সকলের ভুল ধারণা। একমাত্র এখন যদি মৌলবাদীরা কোনো গন্ডগোল না করে তাহলে এই ইলেকশন হয়ে যাবে, এবং এই ইলেকশন হবে। কারণ মৌলবাদীরা যদি গন্ডগোল করে তাহলে হবে না। কিন্তু তাই বলে কেউ মনে করেন না যে আমেরিকা বা অমুক তমুক নিষেধাজ্ঞা দিয়ে নির্বাচন স্টপ করায় আবার আওয়ামী লীগের, না, এটা নির্বাচন হয়ে যাওয়ার সম্ভাবনাই 99%। তবে এই নির্বাচনে নির্বাচিত সরকার কতদিন টিকে সেটা হচ্ছে যে এখানে মূল বিষয়। অনেকে তর্কাতর্কি করতেছেন, ফেসবুকে অনেকে লিখতেছেন যে তারেক জিয়া আসার পেছনে কেউ কেউ বলছেন ইন্ডিয়া এবং রাশিয়ার হাত, কেউ কেউ বলছেন আমাদের নেত্রীর সাথে জয়ের সাথে কথা হয়ে আসছে, তারেক জিয়া আসছে। সেইটা 50% সত্য, 50% ভুয়া। হ্যাঁ, তারেক জিয়া ইন্ডিয়া এবং রাশিয়ার সাথে আলোচনার পরেই এসেছেন। কারণ তারেক জিয়া সে বক্তব্যটা মনে আছে আপনাদের, যে ওনার হাতে নেই। আবার আপনার এই 2-3 দিন আগে, 4 দিন আগে, মানে তারেক জিয়া আসার 2 দিন আগে ইন্ডিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে যে বিবৃতি দেওয়া হয়েছিল, সেটাও আপনারা দেখেছেন যে তারেক জিয়া আসাতে ওনারা এখন বিএনপি এবং বাংলাদেশের উপর গভীর নজর রাখছেন। এইটার 99% ঠিক হইতে পারে যে ইন্ডিয়া এবং রাশিয়ার সাথে তারেক জিয়ার একটা বৈঠক হয়েছে, যে ওনার নিরাপত্তা বা ওনারা কিছু করা হবে না, এইসব সিগন্যাল পেয়েই হয়তো উনি বাংলাদেশে হয়তো না এটা সঠিক এসেছেন। তার কারণ হচ্ছে কি জানেন, ইন্ডিয়া শুধুমাত্র আওয়ামী লীগকে আইনা ইলেকশন করতে হবে এগুলো নিয়ে এইসব পেঁচাপেচি এখন যেতে চাচ্ছেন না। তো এমন হচ্ছে যে ঠিক আছে একটা ইলেকশন হোক, অন্তত বিএনপি ক্ষমতায় আসুক, সেটা আবার 6 মাসের জন্য হোক আর 1 বছরের জন্য হোক। কারণ যতক্ষণ পর্যন্ত একটা ইলেকশন হয়ে কোন একটা সরকার না আসবে ততক্ষণ পর্যন্ত মৌলবাদীরা এবং এই গভর্নমেন্ট, যেটা ইন্ট্রিম দখলদার গভর্নমেন্ট আছে, এদেরকে সরানো যাবে না। এদেরকে সরানো না গেলে, আওয়ামী লীগ তো গত 17-18 মাস আপনারা সকলেই চেষ্টা করেছেন, কোনো ফায়দা হয়নি। তার কারণ কি জানেন, এখন উপরের দিকে থুতু মারলে নিজের গায়ে পড়বো, অনেকে হয়তো গালাগালিও করবেন, অনেকে বিশ্বাস করবে না। কারণ আমাদের নেতাকর্মীরা যেমন চিত্ত স্থান হয়ে রয়েছে, এক একজন এক এক জায়গায় চলে আছে, কারণ হচ্ছে ঘর বাড়িতে থাকতে পারতেছে না, তেমনি আমাদের নেতারাও বিদেশের বিভিন্ন জায়গায় এক একজন এক এক জায়গায় আছেন। আবার যে যেখানে আছেন 10-15 জন যেখানে আছেন, এখানে আবার 7-8টা গ্রুপিং আছে ওনাদের মধ্যে। না ওরা পারতেছে আমাদের কন্ট্রোল করতে, না আমরা পারতেছি ওদেরকে এক জায়গায় করতে। সুতরাং এটা ত্রাহি ত্রাহি অবস্থা। সুতরাং এই অবস্থায় কোনো আন্দোলন করা যাবে না, বা আমরা যে এই নির্বাচন প্রতিহত করব সেই সক্ষমতা এই মুহূর্তে আওয়ামী লীগের নাই। এটা আপনি স্বীকার করেন চাই নাই করেন, আওয়ামী লীগের এই সক্ষমতা নাই। কারণ 96 সালের যে নির্বাচন, 15 ফেব্রুয়ারি নির্বাচন, সেই নির্বাচনে সারা বাংলাদেশে প্রায় 700 ভোট কেন্দ্র আগের দিন রাতে ভাঙচুর বা আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছিল। কারণ তখন আমাদের নেতা কর্মী বলেন আর নেতারা বলেন সবাই বাংলাদেশেই ছিলেন, সম্ভব হয়েছিল। কিন্তু এইবার যে অবস্থা, এখনকার যে অবস্থা, তাতে আমাদের নেতাকর্মীরা বাড়ি ঘরে নেই, এলাকা ছাড়া সবাই। এবং আমাদের নেতারা তো সব, এটা আপনাদের আর বইলা কি, 60%-এর উপরে পগার পার, বাকি 40% তারাও চুপচাপ। কারণ কোনো নির্দেশনা সঠিকভাবে নাই যে কেমনে কি করবে বা কোথায় কি হবে। ওই গ্রুপে গ্রুপে সারা রাত ভৈরা ওই আলোচনা কইরা কিছুই হয় না, ওই আলোচনার অংশগুলোই আবার ফ্লাশ হয়ে যায়। সুতরাং কিছুই করার ক্ষমতা নেই। সুতরাং একমাত্র এখন উপায় ইলেকশন করে বিএনপি আসুক,
মৌলবাদীদেরকে বিএনপিরা দমাইতে বাধ্য, কারণ ইন্টারন্যাশনাল নিজেদের রাখতে গেলে সে দমাইতে হবে। আর সেটা দমন করতে পারলে কোর্টে বিচারপতিরা নিয়োগ হবে। হ্যাঁ, এখন বলতে পারবে জামিন দিবে না, না, 50% জামিন দিবে না, 50% জামিন দিবে, কারণ আইন তো কাজ করবে। এখন তো যেমন আওয়ামী লীগ দেখলেই ছাইরো না, আওয়ামী লীগ সভাপতি সেক্রেটারি নির্বাচন দেখলেই ছাইরো না, কিন্তু তখন আস্তে আস্তে ছাড়া শুরু হবে। কারণ আর বেশি দিন, 1-1.5 বছর একজন আটকা আছে, এটা থাকবে না। ছাড়বে, আন্দোলন জমাইতে পারবে, হয়তো 6 মাস লাগবে বা 1 বছর, কিন্তু আওয়ামী লীগ আবার ওই ঘুরে দাঁড়াবে। আর তখনই হয়তো আবারও সেই, আপনারা হয়তো দেখতে আজকে 4-5 দিন ধরে ইন্ডিয়ান মিডিয়া বা অন্য মিডিয়া আওয়ামী লীগ নিয়ে খুব একটা কথাবার্তা বলা হচ্ছে না, একটু চিপ। এটাও এগুলো প্ল্যানিং এর অংশ। যারা জিও পলিটিক্স বুঝেন, যারা রাজনীতি বুঝেন, তারা অনেকেই বুঝবেন যে যুদ্ধ কালকে শুরু করবো বলেই হয় না, একটু সময় লাগে, গুছাইতে সময় লাগে। জিও পলিটিক্স যেমন 20-25 বছর লাগে একটা ঘটনা ঘটাইতে, তেমনি এগুলো করতো, এই রাজনীতিতে উঠা দাঁড়াইতে আসতে কিছুদিন সময় লাগে। সেই সময় গত 17 মাসে চেষ্টা করা হয়েছে, পারে নাই। এখন হয়তো একটা ইলেকশন হয়ে গেলে আগামীতে হয়তো আবার চেষ্টা করবে এবং সেই সফলতা পাবে। তবে এটা নিয়ে মন খারাপ করার কোনো কথা নয়, বা মন খারাপের কিছু নাই যে হায় হায় বিএনপি ক্ষমতায় আসলে কি হবে। না ভাই, আসুক 6 মাস বা 1 বছর, সর্বোচ্চ না হয় 3 বছর, আমি বলবো 29 সাল পর্যন্ত হয়তো বিএনপি ক্ষমতায় থাকবে, কিন্তু এর ভিতরে বিএনপিকে ফালাই দেওয়া হবে এবং আওয়ামী লীগ সহ আবার একটা নির্বাচন হবে। আর এখন আওয়ামী লীগও যেটা চাচ্ছে যে একটা নির্বাচন হোক, আওয়ামী লীগের অন্তত মুখ থাকবে, সারা পৃথিবীরে বলতে পারবে যে আপনারা আমাদের সময় বলেন যে নির্বাচন ভালো ছিল না, আমরা তো কোনো দলকে ব্যান করে দিয়ে নির্বাচন করিনি, কিন্তু ওরা তো ব্যান করে দিয়ে নির্বাচন করছে। যেন শুধু আওয়ামী লীগ না, 14 দল করতে পারবে না। কাদের সিদ্দিকী অলরেডি ঘোষণা দিয়েছে করতে পারবে না, জাতীয় পার্টি হয়তো ঘোষণা দেবে। আবার এদিকে বিএনপি চাচ্ছে জাতীয় পার্টির সাথে আসন ভাগাভাগি করতে, তার মানে জাতীয় পার্টির মাধ্যমে যদি আওয়ামী লীগের কিছু ভোট আসে। এগুলো বুঝেই আমাদের নেত্রী বলে দিয়েছে একটা লোক ভোট কেন্দ্রে যাবে না। তার মানে আওয়ামী লীগের যে 30 বা 40% ভোট আছে, এদের কেউ ভোট কেন্দ্রে যাবে না। এরপরে আর কয় পার্সেন্ট ভোট হয় সেটা দেখেন, কত গন্ডগোল হয়, কত মার্ডার হয়, সেটা দেখতে থাকেন। এটাই হচ্ছে যে মূল কাহিনী। সুতরাং নেত্রীর সিদ্ধান্তই চূড়ান্ত মানতে হবে যে আওয়ামী লীগ সমর্থক, আওয়ামী লীগ করে, আওয়ামী লীগ সমর্থক কেউ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হবে না, এবং আওয়ামী লীগ সমর্থক কেউ ভোট দিতে ভোট কেন্দ্রে যাবে না। এবার ভোটই দিব না, আমরা ঘরে বসে থাকি, সেটাই হচ্ছে মূল কাহিনী। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।